নমস্কার বন্ধুরা, ম্যাথস ইন বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আগের দিনে আমরা ছায়া প্রকাশনীর যে বই আছে সেই বই থেকে সমাধান করছিলাম। আজকে তারপর থেকে শুরু করব। তো আজকে কোশ্চেন নাম্বার 38 থেকে দেখতে পাচ্ছ স্ক্রিনে। আগের ভিডিওগুলোতে আমরা তার আগেরগুলো সমাধান করেছিলাম। তো কোশ্চেন নাম্বার 38 কি বলা আছে? এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে যায় এবং পরে 5% কমে গিয়ে 20,900 টাকা হলো, তাহলে তার প্রাথমিক বেতন কত? তাহলে এটা কিভাবে করব? আমরা 100 ধরে করতে পারি কিংবা রেশিও মেথডে করতে পারি, যে কোনো একভাবে করলেই হলো। আমি আগের দিন শিখিয়েছিলাম 100 ধরেও করা যাবে, রেশিও মেথডেও করা যাবে। তো করে দেখি, আমরা রেশিও মেথডেই করে দেখি। 100 দিয়ে তোমরা বাড়িতে করবে। বলা আছে এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে গেল। 10% বেড়ে গেল মানে হচ্ছে 10 থেকে হলো 11 এবং পরে 5% কমে গেল, অর্থাৎ 20 থেকে হলো 19। তাহলে এবার কমে হলো 20,900 টাকা হলো। তাহলে এখানে কত? 200 থেকে 11 ইন্টু 19 হচ্ছে 209। বা এটাকে তুমি গুণ না করে রেখে দিতে পারো, 11 ইন্টু 19 করে রেখে দাও। তাহলে 20 ইন্টু 10 ইস্টু 11 ইন্টু 9। এটা হলো পরে, এটা হয়েছে আগে। এবার কোশ্চেনে কি বলে দেওয়া আছে? 5% কমে যাবে, পরে কত হলো? 20,900 টাকা হলো। 20,900 টাকা হলো। তার মানে এই পরে যে বেড়েছে বেতনটা, আমি আগের দিন শিখিয়েছিলাম কেন এসব হচ্ছে, আজকে আর বলছি না। তাহলে 11 ইন্টু 9 এর ভ্যালু হবে 20,900। তাহলে একের ভ্যালু কত পাবো? 20,900 ভাগ 11 ইন্টু 9। এটা কাটাকাটি করলে হবে, দেখো, সরি 11 ইন্টু 9 না, 11 ইন্টু 19। এটা কাটাকাটি করলে হবে, দেখো, 100। তাহলে একের ভ্যালু পেয়ে গেলাম 100 টাকা। তাহলে আমার কোশ্চেন কি বলে দিয়েছে? যে কোশ্চেনে চেয়েছে তার প্রাথমিক বেতন কত। এটা হচ্ছে তার প্রাথমিক বেতন, তাই তো? এটা হচ্ছে তার প্রাথমিক বেতন। এটা হচ্ছে পরের বেতন। তাহলে তার প্রাথমিক বেতন কত? 20 ইন্টু 10 অর্থাৎ 200। 200 এর ভ্যালু কত? 200 ইন্টু 100 টাকা সমান সমান হচ্ছে 20,000 টাকা। এটা করার প্রয়োজনই নেই, এত করতেই হবে না, মুখে মুখে হয়ে যাবে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, যদি এটা হয়ে গিয়ে থাকে। আশা করি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট হলো 39। 39 এরটা কি বলা আছে স্ক্রিনে দেখতে পাচ্ছ। একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। বর্তমানে জনসংখ্যা 12,000 হলে 2 বছর পরে হয় 18,000। মানে বর্তমানে বলে দেওয়া আছে 12,000 জনসংখ্যা, 2 বছর পরে হয়ে গিয়েছে 18,000। তাহলে 6 বছর পর জনসংখ্যা কত হবে? এটা দেখো, কোনো ট্রিক্সের প্রয়োজন হবে না, কোনো রেশিও মেথড, মানে রেশিও মেথডে করলেও হবে, 100 ধরে করলে হবে, সবভাবেই করলে হবে। কিন্তু সব থেকে শর্টকাট, সব থেকে ছোট কিভাবে হবে সেটা আমরা দেখবো। দেখো, বলে দিয়েছে একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। নির্দিষ্ট হারে যদি বৃদ্ধি পায়, তাহলে প্রতি বছর নির্দিষ্ট হারে যদি এক বছর 100 বাড়ে, তাহলে পরের বছর 100 বাড়বে, তারপরের বছর 100 বাড়বে, এইভাবে। তাহলে 2 বছরে কত বেড়েছে? 12,000 থেকে কত হয়েছে 2 বছরে? 2 বছরে দেখো 12,000 থেকে হয়েছে 18,000 জনসংখ্যা। তাহলে 2 বছরে মোট বাড়লো কত? 2 বছরে মোট বাড়লো কত? 2 বছরে মোট বাড়লো কত? 6,000। 6,000 জন জনসংখ্যা। তাহলে এক বছরে মোট বেড়েছে কত? 3,000 জন জনসংখ্যা। এবার কি বলেছে? 6 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে 6 বছরে কত বাড়বে? 6 বছরে 18,000 বাড়বে, 18,000 জন বাড়বে। তাহলে 6 বছরে টোটাল বাড়বে 18,000। প্রথমে ছিল আমার 12,000, তাহলে মোট 6 বছর পর জনসংখ্যা কত হবে? জনসংখ্যা হবে 18,000 যোগ 12,000, সমান সমান হচ্ছে 30,000 জন। তো সঠিক উত্তর হয়ে যাবে 30,000, অর্থাৎ অপশন বি। তাকে আসলে এত কিছু করার প্রয়োজন। আশা করি এই কোশ্চেন দুটো বুঝতে পারলে। কোশ্চেন নম্বর 38, কোশ্চেন নম্বর 39, একদম ইজি। যদি আগের দিনের ভিডিওগুলো দেখে থাকো তাহলে এটা টাফ মনে হবে না, এতটাও করতে হবে না যতটা আমি করলাম। এমনি মুখে মুখেই করতে পারবে, খাতা পেন ছাড়াই। তো নেক্সট তোমরা চলে আসো কোশ্চেন নাম্বার 40। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা একটু নতুন টাইপ, শিখে নিয়ে দেখি কি বলেছে। বলেছে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 2:3। যদি 20% ছাত্র ও 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রী সংখ্যার হার কত? কোনো এক্স ধরে করার প্রয়োজন নেই, এগুলোতে বলে দিচ্ছি কিভাবে করতে হবে। বলা আছে কোনো একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত
তাহলে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত কত? ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে 2:3, তাই তো? আমি 2:3 কে আমার নিজের ক্যালকুলেশনে সুবিধা হবে বলে ধরে নিলাম 200:300 ধরে নিলাম। এবার কি বলেছে দেখো, 2:3 থেকে যাচ্ছে, কিন্তু এটা আমি নিজের সুবিধার জন্য করে নিলাম 200:300। নেক্সট বলেছে যদি 20% ছাত্র 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, 20% ছাত্র, এইখান থেকে 20% ছাত্র হচ্ছে প্রাপ্তবয়স্ক। আমাকে বলো 200-20% কত হয়? 200-20% করলে কত হবে? 40। তাহলে 40 জন ছাত্র হচ্ছে প্রাপ্তবয়স্ক, তাই তো? 20% ছাত্র ও 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক। হ্যাঁ, আর এখানে 30% করলে কত হবে? দেখো 90 জন, তাই তো? এখানে 30% করলে কি হবে? 90 জন, 90 জন প্রাপ্তবয়স্ক। এটা তো আশা করি বুঝতে পেরেছো। বলেছে ছাত্র-ছাত্রীর অনুপাত বলে দিয়েছে 2:3 কে আমি লিখেছি 200:300। এবার কি বলেছে, এই যে ছাত্র সংখ্যা তার মধ্যে 20% ছাত্র হচ্ছে প্রাপ্তবয়স্ক, তাহলে 40 জন প্রাপ্তবয়স্ক, তাই তো? আর কি বলেছে, ছাত্রী সংখ্যা 30% হচ্ছে প্রাপ্তবয়স্ক, তাহলে প্রাপ্তবয়স্ক 30% কত হবে? 300-এর 30% হচ্ছে 90, তাহলে 90 জন প্রাপ্তবয়স্ক। তাহলে আমাকে বলো কোশ্চেনে কি বলা আছে যে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত? তাহলে আমাকে অপ্রাপ্তবয়স্ক চেয়েছে, 200 জনের মধ্যে 40 জন প্রাপ্তবয়স্ক, তাহলে অপ্রাপ্তবয়স্ক কত? 160 জন। 300 জনের মধ্যে 90 জন প্রাপ্তবয়স্ক, তাহলে অপ্রাপ্তবয়স্ক কত? 210 জন, তাই তো? দুজনের রেশিও নিয়ে নাও, দুজনের রেশিও নিয়ে নাও। তাহলে এটা কিন্তু অপ্রাপ্তবয়স্ক করছি আমরা, তাই তো? অপ্রাপ্তবয়স্ক ছাত্র সংখ্যা ইনটু ছাত্রীর সংখ্যা, রেশিও নিয়ে নিলাম, কেটে দিলাম, 0 0 কেটে গিয়ে হলো 16 × 10, তার 16:21। এবার কি বলেছে যে অপ্রাপ্তবয়স্ক ছাত্র-ছাত্রীর সংখ্যার হার কত? ছাত্র-ছাত্রীর সংখ্যার হার কত? হারটা কিভাবে বের করব? টোটাল অপ্রাপ্তবয়স্ক ছাত্র-ছাত্রী কত? 16 + 21, তাই তো? 16 + 21 কত হয়? হার হচ্ছে টোটাল কত? টোটাল হচ্ছে 16 + 21 কত? 16 + 21 করলে কত হবে? 37 বাই টোটাল ছাত্রছাত্রী কত? টোটাল ছাত্রছাত্রী কত? আমি কত ধরেছিলাম এখানে? 200:300। দেখো এটা বুঝে নাও। দেখো আশা করি বুঝতে পেরেছো। তাহলে হার কত হবে? টোটাল আমার এখানে অপ্রাপ্তবয়স্ক কত? 16 + 21 37 জন। আর টোটাল ছাত্রছাত্রী কত? এখানে আমরা কত? দুটো ঘর নিয়েছিলাম, 16 আর 21, মাঝে ডান দিকে শূন্যটা বাদ দিয়েছিলাম। এখানেও তো একদম দুটো ঘর করে নেবো, তাহলে টোটাল ছাত্রছাত্রী কত? 20 + 30, পার্সেন্টেজ বের করার জন্য 100% গুণ করে দেবো, তাহলে 37 + 50 গুণ 100% সমান হচ্ছে 74%। আশা করি বুঝতে পেরেছো এটা। এইবার তুমি এভাবে করো, আমি বললাম না এটাকে আরেকভাবে করা যাবে। আরেকভাবে কিভাবে করা যেতে পারে? এই এতটা করার প্রয়োজনও হবে না, দেখে নাও এটা কিভাবে করবে। এটা একবার দেখে নাও, ভিডিওটা পজ করে, তারপরে আমি বাকিটা বলে দিচ্ছি। হারটা কিভাবে বের করলাম? টোটাল অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রী বাই টোটাল ছাত্রছাত্রী ইন্টু 100% সমান 74%। এবার এটাকে যদি আমি রেশিও যদি না করতাম তাহলে কি হতো? আমি কি পেয়েছি? অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রী সংখ্যা কত? 160 হচ্ছে ছাত্র, 210 হচ্ছে ছাত্রী। তাহলে হার কত হবে? হার বের করার জন্য টোটাল কত? অপ্রাপ্তবয়স্ক 160 + 210, কতগুলো টোটাল ছাত্রছাত্রী? 200 আর 300, 500টা হচ্ছে টোটাল ছাত্রছাত্রী ইন্টু 100%। তাহলে অতটা এগোতেই হলো না আমাকে। তাহলে এটা করলে কি হবে? 160, একই ব্যাপার দুটো, 160 আর 21 করলে 370, 370/500 ইন্টু 100%। এটাকে ক্যালকুলেশন করে দেখবে 74%ই আসছে, তাহলে 74% হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি এটা বুঝতে পেরেছো। যদি এটা বুঝে গিয়ে থাকো তবে নেক্সট তোমরা কোশ্চেন নাম্বার চলে আসো 41 42, এগুলো তো আমরা আগের দিনই করেছিলাম। 41 42 এগুলো আগের দিনই করেছিলাম। তোমরা নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 45, কারণ 44টাও করেছিলাম আগের দিন। আগের ভিডিওগুলোতে ওগুলো দেখে নেবে। আমরা কি প্রতিটা টাইপ এগিয়ে যাচ্ছি, তাই তো? তো 45, কোশ্চেন নাম্বার 45 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা কিভাবে করবো তোমরা একটা ভিডিও পজ করে চেষ্টা করো, না হলে আমি করছি, দেখে নাও।
বলা আছে একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো, এতে 144 টাকা বাইরে পড়ে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল? কিভাবে করব? এক্স ধরে করবো না, অনেক বড় হয়ে যাবে। তাহলে কিভাবে করব? সব থেকে বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে 100 ধরে করবো। তাহলে ধরে নাও তুমি প্রথমে বাক্সে 100 টাকা ছিল, ধরে নাও তুমি প্রথমে বাক্সে 100 টাকা ছিল, তাই তো? এবার কি হলো, 100 টাকা থেকে 40% টাকা তুলে নেওয়া হলো। প্রথমে 100 টাকা ছিল, 100 টাকা থেকে 40% যদি টাকা তুলে নেওয়া হয় তাহলে কত টাকা তুলে নেওয়া হলো? 40 টাকা। তাহলে এখন পড়ে থাকলো কত? 60 টাকা, তাই তো? এবার কি বলা আছে, এরপর অবশিষ্টের 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো। এই যে অবশিষ্ট, এর যে 40%, এর 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো। অবশিষ্ট কত? 60 টাকা। এর 40% কত হয়? 24 টাকা। তাহলে এই যে 24 টাকা আবার বাক্সে রাখা হলো, তাহলে টোটালে কত টাকা হলো? এখন বাক্সে 84 টাকা, তাই তো? এবার কি বলা আছে, এতে 144 টাকা বাইরে পড়ে থাকছে। তাহলে আমার এটা যে বাক্সতে আছে 184 টাকাটা আমার বাক্সে পড়ে আছে, তাহলে বাইরে টোটালে কত ছিল? 100 টাকা। এখন বর্তমানে বাক্সে আছে 84 টাকা, তাহলে বাইরে কত টাকা পড়ে আছে? 100 বিয়োগ 84 টাকা, বাইরে তাহলে আমার 16 টাকা পড়ে আছে, তাই তো? এই যে 16 টাকা পড়ে আছে এইটাই বলে দেওয়া আছে কোশ্চেনে 144 টাকা। তাহলে 16 এর ভ্যালু হচ্ছে 144, তাহলে 1 এর ভ্যালু কত? 9 টাকা। তাহলে আবার কি বলেছে, প্রথমে বাক্সে কত টাকা ছিল? এইটা যদি জেনে যাও তোমার যে কোনো কোশ্চেন করতে পারবে, যে 40% তুলে নেওয়ার পর বাক্সে কত টাকা ছিল, কিংবা 60% তুলে নেওয়ার পর যাই থাকে। আমার কোশ্চেনে কি বলা আছে, প্রথমে বাক্সে কত টাকা ছিল? প্রথমে আমি ধরেছিলাম 100 টাকা ছিল বাক্সে, তাহলে 9 ইন্টু 100 টাকা সমান সমান হচ্ছে 900 টাকা। 900 টাকা, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ডি। আশা করি এটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমি বারবার বলবো, আগের ভিডিওর পার্টগুলো দেখবে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, আগের ভিডিওতে পরিষ্কার করে বলে দেওয়া আছে। তো নেক্সট কোশ্চেন নাম্বার 45, তোমরা নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 46। কোশ্চেন নাম্বার 46 এগুলো ইন্টারেস্টিং, অন্য টাইপের। এবার তার আগে 46টা করার আগে একটা জিনিস বলে দিই ছোট্ট করে, সকলেই জানো, তাও আগেও বলে দিই। ভেন ডায়াগ্রাম, ধরো এই একটা সার্কেল, এই একটা সার্কেল, আমি ডিটেইলসে কিছু বলছি না। ধরো এখানে কেউ ম্যাথ পরীক্ষা দিয়েছে, কেউ ইংলিশ পরীক্ষা দিয়েছে। এখন যদি বলি এই যে এই ডান দিকের যে সার্কেলটা, এটা হচ্ছে ম্যাথ পরীক্ষা দিয়েছে, এই বাম দিকের সার্কেলটা হচ্ছে ইংলিশ পরীক্ষা দিয়েছে। তাহলে ধরো তোমাকে বললাম 75% কেউ ম্যাথে পাস করেছে, 45% কেউ ইংলিশে পাস করেছে, 20% উভয় বিষয়ে পাস করেছে, অর্থাৎ বোথ সাবজেক্টে 20% পাস করেছে। তাহলে এই যে ভেন ডায়াগ্রামটা আঁকলাম, এটা কিভাবে এর ভেতরে ইনপুট করবো, এই ভ্যালুগুলো কিভাবে ইনপুট করবো, এটা একবার দেখে নাও। কি বলেছে আমাকে, বলেছে 20% হচ্ছে উভয় বিষয়ে পাস করেছে। উভয় বিষয় কোনটা? এই যে ম্যাথ, এই যে ইংলিশ। তাহলে এই যে দেখতে পাচ্ছ মাঝের যে কমন এরিয়াটা, এটা হচ্ছে 20%, তাহলে এখানে 20% লিখে নিলাম, তাই তো? এবার কি বলে 75% অঙ্কে পাস করেছে, তাহলে 20% এখানে তো পাস করে গেল, আমার তো অঙ্ক এই দিকেরটা, তাহলে বাকি থাকলো কত? 55%। ঠিক একইভাবে 45% ইংরেজি হলে এখানে 20% তো খেয়ে নিল, বাকি তো এইদিকে পড়ে থাকলো, সেটা হচ্ছে 25%। তাহলে এটা হচ্ছে ভেন চিত্র। এর সাহায্যে এই পার্সেন্টেজের অঙ্কগুলো করা যায়, একদম ইজি। আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে। এবার যদি বলে যে তাহলে উভয় বিষয়ে ফেল করেছে, সেটা আমি কিভাবে বুঝবো উভয় বিষয়ে ফেল করেছে কতজন বা কিভাবে? এই যে এটাকে যদি বক্স করে দিই, এই যে বাকি যে বাইরের পার্টটা পড়ে থাকছে, এটা হচ্ছে উভয় বিষয়ে ফেল করেছে। আশা করি বুঝতে পেরেছো। তো বুঝে গেলে চলে আসো কোশ্চেন নাম্বার 46। প্রবলেম করতে করতে জিনিসগুলো আরো শিখবো। আর বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, কোথায় বুঝতে পারছো না অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। কোশ্চেন নাম্বার 46 দেখো কি বলেছে। কোশ্চেন নাম্বার 46 বলেছে যে একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ জীববিজ্ঞানে অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। 75% অঙ্ক এবং 55% জীববিজ্ঞান পরীক্ষা দিলে কতজন উভয় বিষয়ে পরীক্ষা দেয়? উভয় বিষয় এইরকম কোশ্চেন দেখলে তুমি সঙ্গে সঙ্গে নিজে বোঝার জন্য ডায়াগ্রামটা আঁকিয়ে ফেলবে। প্র্যাকটিস করতে করতে দেখবে আর ডায়াগ্রাম আঁকাতে হবে না, এটা জাস্ট বোঝার জন্য।
যাই হোক, তাহলে এটা কি হলো অঙ্ক। এই ডায়াগ্রামটা কি রিপ্রেজেন্ট করছে? জীববিজ্ঞান। এবার কি বলেছে? বলেছে যে একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, তাহলে টোটাল আমার পরীক্ষার্থী দেখো বলে দেওয়া আছে, টোটাল হচ্ছে 1500 জন। কি বলেছে? কেউ অঙ্কে অথবা কেউ জীববিজ্ঞানে উভয় বিষয়ে পরীক্ষা দেয়। কেউ অঙ্ক দিচ্ছে, কেউ জীববিজ্ঞানে, অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দিচ্ছে। উভয় বিষয় কোনটা? এই যে এটা উভয় বিষয়, এটা উভয় বিষয়ে পরীক্ষা দিচ্ছে। তাহলে এবার কি বলা যায়, যদি 75% অঙ্ক এবং 55% জীববিজ্ঞানে পরীক্ষা দিলে কতজন উভয় বিষয়ে পরীক্ষা দেয়? আমাকে এইটা বের করতে হবে। সব থেকে সোজা তুমি ধরে নাও, এই যে কতজন উভয় বিষয়ে পরীক্ষা দেয় এটা তুমি ধরে নাও, ধরা যাক x% উভয় বিষয়ে পরীক্ষা দিল, তাই তো? আমি তাহলে কি ধরলাম? x% উভয় বিষয়ে পরীক্ষা দিল। তাহলে অঙ্কে কতজন পরীক্ষা দিল? অঙ্কে তাহলে বাকিটা দিল, অঙ্কের টোটালে কত বলেছে? 75%। তাহলে 75 - x%। এটা কেন করলাম? কারণ তুমি দেখো এই যে ইংলিশটা যদি জীববিজ্ঞানটা তুমি ভুলে যাও, তাহলে আমার টোটাল অঙ্কর কোনটা? এই টোটালে গোলটা আমার এখানে x আছে, এখানে 75 - x করলেই তো টোটালটা কেটে কুটে প্লাস করলে 75 চলে আসবে, তাই তো? সেম ভাবে জীববিজ্ঞানে কত বলেছে? 55%। তাহলে আমার এখানে x% নিয়ে নিলাম, তাহলে কত পড়ে থাকছে? আর 55 - x%। তাহলে ধরে নিলাম উভয় বিষয়ে x% পরীক্ষা দেয়, তাহলে অঙ্ক পেয়ে গেলাম, জীববিজ্ঞান পেয়ে গেলাম। এবার কি বলেছে? যে তাহলে টোটাল পরীক্ষা দিলে কতজন আছে? তাহলে আমার কি দেখো, প্রশ্নে একটা হিন্টস দেওয়া আছে, টোটাল পরীক্ষার্থী হচ্ছে 1500 জন, তাই তো? আমি পার্সেন্টেজের অঙ্ক করছি, তুমি ধরে নাও টোটাল পরীক্ষার্থী হচ্ছে 100 জন। তাহলে টোটাল পরীক্ষার্থী যদি 100 জন হয়, তাহলে এখানে আমার অঙ্কে কতজন দিল? 75 - x% প্লাস উভয় বিষয়ে কতজন দিয়েছে? x% প্লাস জীববিজ্ঞানে কতজন দিয়েছে? 55 - x%। তাহলে টোটাল কত পরীক্ষার্থী? আমার টোটাল হচ্ছে 100% পরীক্ষার্থী। দেখো এটাকে যখন সিম্পলিফাই করবে, কেটে কুটে আসবে কত? 130, আর x হবে 30%। দেখো x তাহলে 30%, অর্থাৎ টোটাল 30% উভয় বিষয় পরীক্ষা দেয়। কিন্তু আমরা দেখো অপশনে পার্সেন্ট বলে দেওয়া নেই, অপশনে যে কত জন, পার্সেন্টেজে কিছু চাইনি। তাহলে এটাকে তুমি কতজন কিভাবে করবে? তুমি ধরে নিয়েছিলে টোটালে 100 জন পরীক্ষা দেয়, 100 জন যদি পরীক্ষা দেয়, কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে না এটা 1500 জন পরীক্ষা দিয়েছে, তাহলে 100-র ভ্যালু হচ্ছে 1500, তাহলে 1-এর ভ্যালু কত? 15। তাহলে 30-এর ভ্যালু কত? 30%, তাহলে 30-এর ভ্যালু কত? 30 × 15, 30 × 15 করলে হবে 450। তাই 450 জন উভয় বিষয়ে পরীক্ষা দেয়। একবার ভালো করে দেখে নেবে, ভালো করে দেখে নেবে এটা একবার। কিংবা এটাকে তুমি এইভাবে যদি না করে অন্যভাবে করতে যাও তাও হবে। কিভাবে করবে? আমার কতজন বলেছে? টোটালে হচ্ছে 1500 জন, টোটালে 1500 জন, আমার 30%, 1500 জনের 30%, 1500 জন এর 30% হচ্ছে উভয় বিষয় পরীক্ষা দেয়। তাহলে এটাকে লিখলে কি হবে? 1500 × 30/100, এটা দেখো 450 আসছে। তারপরে তুমি এইভাবে করবে, এভাবে করবে, যেভাবে করবে সেইভাবেই হবে। আশা করি বুঝতে পেরেছো, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। যদি এটা বুঝতে পারো তাহলে নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 47। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 47। বলা আছে কোনো ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলেই মারা যায় এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। বলে কোনো ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। যদি 7200 জন জীবিত থাকে তবে মোট যাত্রী সংখ্যা কত ছিল? এক্স ধরে করতে যাবে না, অনেক বড় হয়ে যাবে। সিম্পল 100 ধরে করো। ধরে নাও মোট যাত্রী সংখ্যা ছিল 100 জন, ধরে নাও মোট যাত্রী সংখ্যা ছিল হচ্ছে 100 জন, মোট যাত্রী সংখ্যা ছিল 100 জন। এবার কি হলো? 100 জন থেকে 20% যাত্রী ঘটনাস্থলে মারা গেল, তাহলে 20% যাত্রী ঘটনাস্থলে মারা গেল, তাহলে কতজন যাত্রী মারা গেল? 100 জনের 20%, অর্থাৎ 20 জন যাত্রী মারা গেল। তাহলে বাকি কতজন জীবিত থাকলো? 80 জন, তাই তো? তাহলে 80 জন জীবিত থাকলো। নেক্সট এবার কি বলা আছে? এই যে 80 জন, এই 80 জনের মধ্যে 10% আবার হাসপাতালে মারা গেল, তাহলে 80 জনের মধ্যে আবার 10% হাসপাতালে মারা গেল, তাহলে 80 জনের 10% কত হয়? 8। 80 এর 10% কত হয়? 8।
তাহলে 8 জন হাসপাতালে মারা গেল, তাহলে আমার কত পড়ে থাকলো? 72 জন। এই যে 72 জন, টোটাল আমার যাত্রী সংখ্যা ছিল 100 জন, তার মধ্যে থেকে এখন বর্তমানে 72 জন জীবিত আছে। এবার দেখো প্রশ্নেই বলে দেওয়া আছে যদি 7200 জন জীবিত থাকে, তাহলে প্রশ্নানুসারে এই যে 72 জন জীবিত আছে এইটাই প্রশ্নে বলে দেওয়া আছে 7200। তাহলে কি বলেছে যে মোট যাত্রী সংখ্যা ছিল, মোট যাত্রী সংখ্যা 100 ধরেছি, তাহলে 1 মানে হচ্ছে 7200 বাই 72 সমান সমান হচ্ছে 100। তাহলে 100 সমান সমান কত হবে? এই যে মোট যাত্রী সংখ্যা 100 জন, 100 সমান সমান কত হবে? 100 গুণ 100 সমান 1 এর পর 4টে শূন্য। এইটা হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন বি, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পেরেছো। একবার দেখে নাও ভিডিওটা পজ করে। আমি একদম ফার্স্টে করিয়ে চলে যাচ্ছি, কারণ হচ্ছে আমি যা কনসেপ্টগুলো ছিল যেভাবে করতে হবে সবগুলো আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। প্রতিটা পার্টে প্রতিটা অঙ্ক করছি, তার সঙ্গে সঙ্গে সেই অঙ্কের কনসেপ্ট নিচ্ছি। এবার এই অঙ্কগুলো কেমন হয়ে গেছে যে আগে যেগুলো করেছি সেই কনসেপ্টের উপর ভিত্তি করে এই অঙ্কগুলো, ওই জন্য আমরা স্পিডে করে যাচ্ছি। যেটা নতুন হবে সেটা আমি বলে দেবো, যেমন ভেন ডায়াগ্রামটা নতুন এসেছিল আমি বলে দিলাম, তাও অত ডিটেলসে বলিনি, কারণ অত ডিটেলসে লাগবে না, সেই জন্য। বোঝা গেল? আর প্রত্যেকের আইডিয়া আছে। তো 47 তোমরা বুঝে গিয়ে থাকলে তোমরা নেক্সট 48 চলে আসো। 48 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 48 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। বলা আছে যে কোনো গ্রামের 60% নিরক্ষর, মানে কোনো গ্রামের যা জনসংখ্যা তার 60% হচ্ছে নিরক্ষর। সাক্ষরদের 28% মহিলা, তাহলে বাকি যে স্বাক্ষর থাকলো, তাহলে কি হলো? 60% যদি নিরক্ষর হয় তাহলে বাকি যে 40% স্বাক্ষর থাকলো তার 28% হচ্ছে মহিলা। যদি 4320 জন পুরুষ স্বাক্ষর হয় তবে গ্রামের মোট লোক সংখ্যা কত? একদম ঘাবড়িয়ে যাবে না কোশ্চেনটা দেখে, সবসময় মাথায় 100 ধরে করবে। আর 100 ধরে করতে হলে 100 ধরে করবে, এবার 100 দিয়ে করবে, দেখবে অটোমেটিকলি অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে আমাকে বলো, ধরে নিলাম মোট গ্রামের লোক সংখ্যা হচ্ছে 100 জন, আমি একদম ডিটেলসে করছি। মোট গ্রামের লোক সংখ্যা হচ্ছে 100 জন। এবার তুমি আমাকে বলো 100 জন যদি লোক সংখ্যা হয়, কি বলেছে তার মধ্যে 60% নিরক্ষর, তাহলে এই যে নিরক্ষর 100 জনের 60% হচ্ছে নিরক্ষর, তাহলে কতজন নিরক্ষর? 60 জন নিরক্ষর, তাই তো? তাহলে নিরক্ষর কতজন? 60 জন। তাহলে স্বাক্ষর কতজন? বাকি যে 40% পড়ে থাকছে, তাহলে 40 জন স্বাক্ষর। তাহলে বুঝতে পারলি না? ধরে নিলাম গ্রামের মোট জনসংখ্যা হচ্ছে 100 জন, 100 ধরে করবো, একদম ইজি হবে। প্রতিটা অঙ্ক হয় 100 ধরে করবো কিংবা রেশিও দিয়ে করবো, সব থেকে ইজি হয়ে যাবে, কোনো ফর্মুলা না, কোনো এক্স না। ধরে নিলাম গ্রামের মোট জনসংখ্যা হচ্ছে 100 জন, তাহলে কি বলেছে? গ্রামের 60% হচ্ছে নিরক্ষর, তাহলে 100 এর 60% কোথায়? 60 জন, তাহলে 60 জন হচ্ছে নিরক্ষর। বাকি তাহলে কতজন থাকছে? 40 জন। 100 জনের মধ্যে 60 জন যদি নিরক্ষর, তাহলে বাকি 40 জন স্বাক্ষর। তাহলে নিরক্ষর আর স্বাক্ষর পেয়ে গেলাম আমরা। এইবার দেখো কি বলেছে, বলেছে স্বাক্ষরদের 28% মহিলা। এইবার এই যে এইরকম দিল, তুমি সঙ্গে সঙ্গে কি করবে? আর কিছু ভেবে পাচ্ছ না, তুমি রেশিও নিয়ে নাও। তাহলে নিরক্ষর আর স্বাক্ষরদের একটা রেশিও নিয়ে নাও। তাহলে নিরক্ষর আর স্বাক্ষরদের রেশিও কত? 60:40, তাই তো? এবার দেখো কি বলেছে যে স্বাক্ষরদের 28% মহিলা। এবার দেখো তুমি স্বাক্ষর কোনটা, এইটা, এর 28% বের করতে যাও, অনেক বড়, মানে খুব বেশি দশমিকে চলে আসবে, খুব বড় হয়ে যাবে ক্যালকুলেশন। ওই জন্য তুমি নিজের সুবিধার জন্য একটা শূন্য বাড়িয়ে নাও, একই ব্যাপার হচ্ছে। তাহলে এই যে স্বাক্ষর, এর 28% হচ্ছে মহিলা, অর্থাৎ 28% কত হয়? 400 এর 28% হচ্ছে 72, অর্থাৎ 72 জন মহিলা। দেখো এটা বুঝতে পারলে কিনা? বলেছে যে স্বাক্ষরদের 28% হচ্ছে মহিলা, তাহলে 28% করলে কি হবে? সরি, 72 কেন হবে? 112 জন, 112 জন হচ্ছে মহিলা। এবার কোশ্চেনে বলেছে যদি, তবে 28% মহিলা যদি 4300, তাহলে আমরা কি পাচ্ছি যে স্বাক্ষরদের 28% হচ্ছে মহিলা। তাহলে স্বাক্ষরদের যদি 28% মহিলা হয় তাহলে স্বাক্ষর কত? 400 জন। 400 জন 28% মহিলা হলে 112 জন মহিলা। তাহলে স্বাক্ষরদের কতজন পুরুষ? 288 জন পুরুষ, তাই তো? 288 জন পুরুষ। তাহলে দেখো কোশ্চেনে বলে দেওয়া আছে এই যে 288 জন পুরুষ, এইটার মানই হচ্ছে 288 মানই বলে দেওয়া আছে, দেখো 4320, 4320 জন। তাহলে একের ভ্যালু কত আসবে? 4320 যোগ 288, কেটে কেটে দেখো 15 আসছে,
কেটে দেখো 15 আসছে, তাহলে একের ভ্যালু পেয়ে গেলাম 15। আমার কি বলেছে মোট জনসংখ্যা, মোট জনসংখ্যা দেখো এখানে 100 ধরেছিলাম, কিন্তু আমার নিরক্ষর আর স্বাক্ষর মিলে দেখো 600 আর 400 1000 হয়ে যাচ্ছে, তাই না? আমি তো নিজের সুবিধার জন্য একটা শূন্য বাড়িয়ে নিয়েছিলাম, তাই জন্য মোট জনসংখ্যা আমার হয়ে যাবে 1000 জন। তাহলে 1000 জনে কত? 15 ইন্টু 1000 সমান 15,000 মোট জনসংখ্যা। আশা করি এটা বুঝতে পেরেছো, একদম ইজি। তো এটা যদি বুঝে গিয়ে থাকো, তোমরা নেক্সট চলে আসো 48, তারপরে চলে আসো 49 49। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কোয়েশ্চেনটা 49এরটা। বুঝতে না পারলে একটু স্লো মোশনে দেখবে, বুঝতে পারবে। তারপরে বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। কোশ্চেন নম্বর 49 কি বলা আছে দেখি। কোশ্চেন নম্বর 49, কোশ্চেন নম্বর 49 বলা আছে একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে এবং 80% অঙ্কে পাশ করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 144 জন উভয় বিষয়ে পাশ করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? কিচ্ছু ভাববে না, কোনো ফর্মুলা না, কোনো ফর্মুলার প্রয়োজন হবে না, একদম ইজি। ডায়াগ্রামটা ড্র করে নিলাম। এবার দেখো কি বলেছে, এটা ধরে নিলাম অঙ্ক, এটা ধরে নিলাম ইংরেজি। এবার কি বলা আছে, একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে। আচ্ছা, ইংরেজিতে 70% পাশ করলো, 80% অঙ্কে পাশ করে, অঙ্কে পাশ করলো, এবং 10% উভয় বিষয়ে ফেল করে। উভয় বিষয়ে ফেল করে, উভয় বিষয়ে ফেল করে মানে হচ্ছে এই যে ডায়াগ্রামটা আঁকালাম তার বাইরে। তাহলে 10% আবার উভয় বিষয়ে ফেল করবে। এবার কি বলেছে, যদি 144 জন উভয় বিষয়ে পাশ করে, তাহলে হিন্টস এইটাই, 144 জন উভয় বিষয়ে পাশ করে। তাহলে উভয় বিষয় কোনটা? এইটা। আমি উভয় বিষয়ে পাশ করে 144 জন জানা আছে, কিন্তু কত পার্সেন্ট তো জানেনি। ধরে নিলাম x% উভয় বিষয়ে পাশ করে, ধরে নিলাম x% উভয় বিষয়ে পাশ করে। তাই যদি হয় তাহলে অঙ্কে কত পার্সেন্ট পাশ করে? তাহলে অঙ্কে পাশ করবে 80 - x%, 80 - x%, এবং ইংরেজিতে কত পাশ করবে? 70 - x%। দেখো আলটিমেটলি কেটে কুটে ইংরেজিতে 70% পাশ করছে, অঙ্কে 80% পাশ করছে, কারণ এটা তো আমার কমন এরিয়া, তাই তো? যদি 144, তাহলে আমি 144 জন দেখো উভয় বিষয়ে পাশ করে আছে, তাহলে আমি x% ধরেছি, তাহলে এই পার্সেন্টেজটা ভ্যালু পেলেই তো আমি x% ধরে নেবো। তাহলে আমি যখন পার্সেন্টেজ ধরে করছি তখন আমার মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? 100%। যখন পার্সেন্টেজ ভ্যালু ধরে করছি তখন মোট পরীক্ষার্থীর সংখ্যা 100%। তাহলে 100% কি হবে? এই যে 10% যারা ফেল করেছে প্লাস অঙ্কে পাশ করেছে 80, মানে শুধুমাত্র অঙ্কে পাশ করেছে 80 - x% প্লাস উভয় বিষয়ে পাশ করেছে x% প্লাস শুধুমাত্র ইংরেজিতে পাশ করেছে 70 - x%। দেখো এটাকে ক্যালকুলেশন, আর টোটাল স্টুডেন্ট হচ্ছে 100%, দুই দিক সমান হবে। তাহলে এটা যদি কাটাকাটি করি, এটা কাটাকাটি করলে আসবে, এটা 80 - x আছে, হ্যাঁ, কাটাকাটি করলে আসবে এই -x প্লাস x কেটে গেল, তাহলে 80 যোগ 10 90, 90 সাত হচ্ছে 160। তাহলে x এর ভ্যালু আসবে, x% হচ্ছে, অর্থাৎ x% হচ্ছে 60%। তাহলে কি পেলাম, আমার উভয় বিষয়ে পাস করছে হচ্ছে 60%, উভয় বিষয়ে 60% আমার পাস করছে। তাহলে দেখো প্রশ্ন অনুসারে এই যে 60% পাস করলো না, আমার তো পার্সেন্টেজ ভ্যালু পেয়েছে। আমার তো কোশ্চেনে বলে দেওয়া আছে এটা হচ্ছে 144 জন, 144 জন, তাহলে 60% এর ভ্যালু 144 জন। আমার পরীক্ষায় বলেছে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? মোট পরীক্ষার্থীর সংখ্যা 100%, তাহলে 1% মানে কত? 144/60 সমান সমান হচ্ছে 1% মানে 144/60। আচ্ছা, রেখে দিলাম এটা। আর কি, তাহলে 100% মানে কত? মোট পরীক্ষার্থীর সংখ্যা 100%, অর্থাৎ 144/60 × 100। এতজন কেটে কেটে দেখি, এটা 6 6 দুগুণে 12, 2 24, 4 6 24, অর্থাৎ মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 240 জন। অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দেখে নাও, আশা করি বুঝতে পেরেছো। দেখে মনে হচ্ছে অনেকটা বড়, কিন্তু প্র্যাকটিস করতে করতে অনেক ছোট হয়ে যাবে। এটা যদি হয়ে থাকে তাহলে কোশ্চেন নম্বর 51 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, চটপট করে ফেলো 100 ধরে, একদম ইজি হবে। সব থেকে সোজা উপায় হচ্ছে হয় 100 ধরো কিংবা রেশিও মেথডে যাও, ওটা রেশিও দিয়েও হবে 100 দিয়েও হবে। এবার আমি দেখবো দুটোর মধ্যে কোনটা দিয়ে তাড়াতাড়ি হচ্ছে আমার। দেখবে কি বলেছিলাম, 100 ধরবে কখন? যখন পার্সেন্টেজগুলো একদম সহজ সহজ দেওয়া থাকবে, 10%, 15%, 20%, তখন 100 ধরে করবে, একদম তাড়াতাড়ি হবে। আর যখন দেখবে পার্সেন্টেজটা একটু ডিফিকাল্ট আছে, যেমন 14 × 2 = 7, 2 ×
3/11 বা 9.09%, তখন তুমি রেশিও ধরে করো, তাড়াতাড়ি হবে। বুঝে গেল? তখন 100 ধরে করলে হবে না, হবে মানে দেরি হবে। তো নেক্সট দেখো কোশ্চেন নম্বর 49 আছে। একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, একই ভেন ডায়াগ্রাম দিয়ে করে ফেলবে, একদম একই রকম, নিজে নিজে পারবে করতে। তাই যদি হয় কোশ্চেন নম্বর 51 চলে আসো। কোশ্চেন নম্বর 51 বলা আছে, এক ব্যক্তি তার আয়ের 20% তার বড় ছেলেকে দেন এবং বাকি আয়ের 30% তার ছোট ছেলেকে দেন এবং বাকি টাকা 10% দান করেন। বাকি অর্থের পরিমাণ যদি 1,80,000 টাকা হয় তবে তার আয় কত? 1,80,000 না, 10,080 টাকা হয় তাহলে তার আয় কত? দেখো, তাহলে আমি ধরে নিলাম তার মোট আয় হচ্ছে 100 টাকা। ধরে নিলাম মোট আয় থেকে কি হলো, তার 20% বড় ছেলেকে দিচ্ছে, 20% বড় ছেলেকে দিয়ে দিল, মানে 20 টাকা বড় ছেলেকে দিয়ে দিল। তাহলে আমার হাতে তার হাতে কত পড়ে থাকলো? 80 টাকা পড়ে থাকলো। এবার যে 80 টাকা আছে তার আবার 30% তার ছোট ছেলেকে দিচ্ছে, তার আবার 30% তার ছোট ছেলেকে দিচ্ছে। 80 এর 30% কত? 24 টাকা। 24 টাকা যদি ছোট ছেলেকে দেয় তাহলে 80 থেকে 24 বাদ দিলে কত হয়? 56 টাকা। তার হাতে এখন 56 টাকা পড়ে আছে। এইবার বলেছে যে 56 টাকা তার আবার 10% দান করছে। তাহলে 56 টাকার আবার 10% যদি দান করে তাহলে 56 10% কত হয়? 5.6 টাকা। তাহলে দান করেছে 5.6 টাকা। তাহলে তার হাতে আর কত পড়ে থাকছে? 49.4 টাকা, তাই তো? না, 50.4 টাকা। তাহলে তার হাতে পড়ে থাকছে 50.4 টাকা। এইবার কি বলেছে যে তার বাকি অর্থের পরিমাণ, এই যে বাকি অর্থ পড়ে থাকছে তার কাছে, এই যে এত দান করার পর একে ওকে দেওয়ার পর বাকি যে টাকাটা পড়ে থাকছে 50.4 টাকা, এইটার ভ্যালুই দেখো বলে দেওয়া আছে কোশ্চেনে 10,080 টাকা। তাহলে আমার তার ইনকাম অর্থাৎ তার আয় জিজ্ঞাসা করছে, আয়টা আমার 100, তাহলে একের ভ্যালু কত? 10,080 বাই 50.4, একটা দশমিক তুলে দাও, একটা শূন্য চলে আসবে পাশে, এটা কেটে দাও, 500 যোগ করে 208, 200, তাহলে একের ভ্যালু পেয়ে গেলাম আমি 200। তাহলে 100, তার আয় কত? 100 টাকা ধরেছিলাম, তাহলে 100 ভ্যালু কত হবে? 200 ইন্টু 100, অর্থাৎ 20,000 টাকা। বোঝা গেল? তো সঠিক উত্তর হবে অপশন ডি, একদম ইজি। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝে গিয়ে তখন নেক্সট আছে 52। একটি ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করেছে, এটাই আমরা আগের দিন করেছিলাম। তারপরে কোশ্চেন নম্বর 53, রাধা তার 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য, 10% হাত খরচের জন্য। সেম এইভাবে 100 ধরে করবো, কারণ পার্সেন্টেজ ইজি আছে। যদি ডিফিকাল্ট থাকতো তাহলে আমরা রেশিও দিয়ে করতাম, পারবে এটা করতে। নেক্সট চলে আসো কোশ্চেন নম্বর 54। এটা একটু আলাদা আছে, এটা দেখি, এটাও এক লাইনে হয়ে যাবে মুখে মুখেই, দেখি কিভাবে হচ্ছে। কোশ্চেন নম্বর 54 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলা আছে এ এর 90% সমান বি এর 30% হয়, যদি এ এর 90% সমান বি এর 30% হয় এবং বি সমান এ এর x% হয়, তবে x সমান কত? কোন এখানে কি করবে, অনেকে এ এর 90% সমান বি এর 30% দিয়ে কাটাকাটি করে h/b বের করবে, তারপর অনেক বড়, অত বড় করার প্রয়োজনই নেই, একদম ইজি, ছোট্ট ভাবে করব। কিভাবে করব? 54 কি বলা আছে কোশ্চেনে? এ এর 90%, এ এর 90%, এ এর 90% সমান বি এর 30%, এ এর 90% সমান বি এর 30%, তাই তো? এবার কোশ্চেনে দেখো বলা আছে বি সমান এ এর কত পার্সেন্ট, বি সমান এ এর কত পার্সেন্ট। আমি এটাকে ঘুরিয়ে লিখে দিই, তো এত লেখার প্রয়োজন নেই, তোমরা এক্সামে কি করবে, ডিরেক্ট করে ফেলবে। তাহলে বি এর 30% সমান সমান এ এর 90%, এটা আমরা লিখতেই পারি, এটাকে ঘুরিয়ে নিলাম। এইবার দেখো বলেছে বি সমান আছে, তাহলে আমাকে এর 30%টাকে সরিয়ে দিতে হবে। কিভাবে সরাবো? আমি লিখে নিই, বি এর 30%টাকে লিখলাম 1%, অর্থাৎ 30% দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এই সাইডেও আমার 30% দিয়ে ভাগ করব, তাহলে বি এর 1% সমান এ এর 90/30%, এ এর 90/30%, বি এর 1% সমান এ এর 90/30%। এটা মানে আমরা কি লিখতে পারি, বি এ এর 30%, এ এর 3%, তাহলে বি এর 1% সমান হচ্ছে এ এর 30%। আমাকে কি বলেছে, বি সমান কত?
বি এর 1% মানে বি থেকে কিছুটা কম, আমাকে বি সমান করতে গেলে অর্থাৎ টোটাল বি নিতে গেলে কি হতো, বি এর 100%, অর্থাৎ বি এর 100% যদি করি তবেই তো গোটা বিটা চলে আসছে, তাই না? টোটাল বিটা নিতে গেলে বি এর 100% করবো, তাহলে এ এর এখানে 100 দিয়ে গুণ করবো 300, পার্সেন্টেজ উঠে গেল, তাহলে বি এর 100% মানে কি বি সমান এ এর 300, এ এর 300%, এর 300%। আবার দেখো কোশ্চেনে বলেছে যে এটাই x%, তাহলে x এর ভ্যালু হয়ে যাবে আমার 300, একদম ইজি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। বুঝে নাও, এত করার প্রয়োজনই নেই, তোমরা সেকেন্ড লাইনটাকে স্কিপ করতে পারবে, থার্ড লাইনটাকে স্কিপ করতে পারবে, মুখে মুখেই করে দিতে পারবে যে এ এর 90% সমান বি এর 30% যদি হয় তাহলে বি এর 1% সমান কত, এ এর 3%, তাহলে বি এর 100% সমান কত, এ এর 300%, আর এ এর 300% এর কোশ্চেনে বলে দেওয়া আছে যে এ এর x%, তাহলে x এর ভ্যালু হচ্ছে 300%, তো মুখে মুখে হয়ে যাবে, খাতা পেনের প্রয়োজনই নেই। বুঝে গিয়ে থাকলে নেক্সট তোমরা চলে আসো নেক্সট 55 করেছি আমরা আগের দিন, 56 আগের দিন করেছি, 57 আগের মতো নিজে নিজে করে ফেলবে, 57 হলো, 57 পর 58 ওটাও আগের মতো আগের দিন করেছে, একদম ইজি করে ফেলবে। নেক্সট চলে আসো তাহলে 61, কোশ্চেন নাম্বার 60টাও এরকম আগের মতো করে ফেলবে, করাইনি কিন্তু আগের মতো, যে 78% ও 59% এর মধ্যে পার্থক্য 330, পার্থক্য করে ফেলবে, একদম ইজি, রেশিও দিয়ে করবে, আরও সহজ হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, বাকি যেগুলো বাকি থাকলো সেগুলো আমরা নেক্সট ভিডিওতে করব। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর লাইক কমেন্ট করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, এই ভিডিওর আগের পার্টগুলো দেখতে হলে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবে, ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলোর লিঙ্কটা আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং ম্যাথস ইন বেঙ্গলি।